মার্কিন যুক্তরাষ্ট্রের এই ঘাঁটিগুলো এখান থেকে সরিয়ে দেওয়া যায় কিনা। তিনটা ভবিষ্যৎবাণী করেছিলেন, তার মধ্যে আরেকটা ভবিষ্যৎবাণী হচ্ছে ইরান এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধে পরাজিত হবে, ইরান জয়ী হবে, এইরকম একটা। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশীয় প্রবাসী যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। সপ্তাহ গড়াতে চলল ইরান যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের যুদ্ধ, এবং সেই যুদ্ধে এখন কোন দিকে গড়াচ্ছে সেটি নিয়ে যেমন জল্পনা কল্পনা চলছে, একই সাথে এই যুদ্ধে কারা হারবে কারা জিতবে সেই হিসাব নিকাশও কিন্তু শুরু হয়েছে। এবং পুরো মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কোন দিকে গড়াচ্ছে, এই যুদ্ধ কি মধ্যপ্রাচ্যের একটা বড় ধরনের পরিবর্তনের মধ্যে নিয়ে আসবে মধ্যপ্রাচ্যকে, নাকি শুধু ইরানের পরাজয়ের মধ্য দিয়ে এই যুদ্ধ শেষ হবে, সেই বিশ্লেষণও কিন্তু শুরু হয়েছে। আবার কেউ কেউ অনেক যারা অনেকেই বিশেষজ্ঞ আছেন যে রাজনীতিকে বিভিন্ন দিক বিশ্লেষণ করে বলেন পরিণতি, তেমন একজনের একটি বক্তব্য নিয়েও কিন্তু এক চীনা নাগরিকের বক্তব্য নিয়েও তোলপাড় শুরু হয়েছে যে এই যুদ্ধে ইরান জিতবে, যুক্তরাষ্ট্র হেরে যাবে। এমন একটা বক্তব্য গণমাধ্যমে এখন আসছে, ইউটিউবে সেই বক্তব্য ভাইরাল হয়েছে 2024 সালের যেই ভবিষ্যৎবাণী সেটি। এগুলো নিয়ে নানা রকমের বিশ্লেষণ চলছে, কোন দেশে কী ধরনের ক্ষয়ক্ষতি হচ্ছে সেই বিশ্লেষণ চলছে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে সেই বিশ্লেষণ চলছে। তো এর মধ্যেই যেটি সবচেয়ে বড় আলোচনার বিষয় সেটি হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র যতটা একতরফাভাবে মনে করেছিল যে এই যুদ্ধটা জয়ী হয়ে যাবে, আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করার পর মানুষজন সব রাস্তায় নেমে আসবে, রেজিম চেঞ্জ হয়ে যাবে এবং তার পছন্দের মানুষজনকে সেখানে সরকারে বসিয়ে দিয়ে সেখানে এই দেশটা চলবে পুতুল সরকার দিয়ে, তেমনটা পরিকল্পনা করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল। কিন্তু সে আশার গুড়ে বালি, বরং উল্টো এখন নতুন বিশ্লেষণ শুরু হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের কারণে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যেই পরিস্থিতি তৈরি হয়েছে, এই দেশগুলোতে যেই ধরনের নিরাপত্তার শঙ্কা তৈরি হয়েছে, সেটি মার্কিন যুক্তরাষ্ট্রকে নতুন চাপে ফেলেছে। একই সঙ্গে অনেক বিশ্লেষক বলছেন যে এরই মধ্যে এটি মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যেও একটা নতুন চিন্তার জন্ম দিয়েছে। আর সেই চিন্তা হলো যে মার্কিন যুক্তরাষ্ট্রের এই ঘাঁটিগুলোর উপরে যদি ইরান এককভাবে আঘাত করে একটা প্রভাব ফেলতে পারে, তাহলে এই যে যুগের পর যুগ ধরে এই মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঘাঁটি গেড়ে মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে বসে আছে, এই দেশগুলোর মানে বলতে গেলে যে এক ধরনের স্বাধীনতার উপরে এটা যে এক ধরনের হস্তক্ষেপ, এই দেশের তেল গ্যাস এগুলোর উপরে যে তাদের একচ্ছত্র নিয়ন্ত্রণ নিজের দেশের সম্পদের উপর, সেটিতেও যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব রয়েছে, ইসরায়েলের প্রভাব রয়েছে, সেই প্রভাব বলয় থেকে কি আরব দেশগুলো, মধ্যপ্রাচ্যের দেশগুলো বের হতে পারবে, এমন একটা বিশ্লেষণও কিন্তু এখন শুরু হচ্ছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলো যদি সম্মিলিতভাবে আওয়াজ তোলে, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের এই ঘাঁটিগুলো এখান থেকে সরিয়ে দেওয়া যায় কিনা, এমন একটা চিন্তারও কিন্তু নতুন করে উদ্রেক হচ্ছে। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের যে ঘাঁটিগুলো মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রয়েছে, সেই প্রত্যেকটা ঘাঁটিতেই কিন্তু ইরান হামলা চালিয়েছে এবং অন্তত 6টা ঘাঁটিতে কিন্তু আঘাত এনেছে। সেখানে একদিকে যেমন তাদের ক্ষয়ক্ষতি হয়েছে, আর একদিকে হতাহতের ঘটনাও কিন্তু ঘটেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এরই মধ্যে হিসাব করে দেখিয়েছে যে এই কয়েকদিনের যুদ্ধে তাদের $2.10 বিলিয়ন, অর্থাৎ প্রায় $210 মিলিয়ন তাদের এর মধ্যে খরচ হয়ে গেছে। ইসরায়েলের প্রতি সপ্তাহে এই যুদ্ধে খরচ হচ্ছে $3 বিলিয়ন বা $300 মিলিয়ন। তার মানে হচ্ছে যে এই যে ইরানকে আক্রমণ করে আয়াতুল্লাহ খামেনি এবং তার পাশের মানুষজনকে হত্যা করে, তার কমান্ডারদেরকে হত্যা করে তেহরানকে একটা ধ্বংসস্তূপে পরিণত করে যেভাবে চেষ্টা করেছিল যে এটি একতরফা একটা যুদ্ধ হয়ে যাবে, সেটি কিন্তু শেষ পর্যন্ত হয়নি। ইরান যে কৌশলে যুদ্ধ করছে, সেই কৌশলের কাছে কিন্তু অনেকটা ধরাশায়ী হয়ে গেছে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্ররা, বিশেষ করে আরও মধ্যপ্রাচ্যের মিত্ররা। এখন সেই মধ্যপ্রাচ্যের দেশগুলো নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কায়, নিজেরা এখন তাদের যে নিরাপত্তার জন্য যে ধরনের এয়ার ডিফেন্স সিস্টেম বিভিন্নভাবে নিয়েছিলেন, সেগুলো ভেদ করেও যখন ইরান হামলা করেছে, আঘাত করেছে এবং তাদের দেশের নাগরিকরা যখন উদ্বিগ্ন হয়ে গেছে, তখন এই চিন্তা কিন্তু মাথার মধ্যে মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও আসছে। তাহলে আমরা এই যে এতদিন ধরে ঘাঁটি দিয়ে রেখেছি, এই যে এত এত অস্ত্র তাদের কাছে কিনছি, এই যে তাদেরকে এত এত তেল দিচ্ছি,
তাহলে শেষ পর্যন্ত সেটি আমাদের ফলাফল আসলে কি দিচ্ছে সেই হিসাবটা কিন্তু এখন এরই মধ্যে উঠতে শুরু করেছে। এবং যদি মধ্যপ্রাচ্যের দেশগুলো সেই হিসাব তুলতে শুরু করে, তাহলে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো এসব জায়গা থেকে হয়তো সরিয়ে নেওয়া ছাড়া বিকল্প থাকবে না। এবং যদি এগুলো সরিয়ে নিতে হয় তাহলে কিন্তু তাদের এই ঘাঁটির নতুন জায়গা খুঁজতে হবে। যেসব গণমাধ্যমে যে বিভিন্ন খবর আসছে যে এরই মধ্যে ভারত মহাসাগরে বা ভারতের কাছে নৌঘাঁটি করার জন্য স্থান চেয়েছিল, এরকম তথ্যও আসছে যে কিন্তু ভারত সেটিতে স্বীকৃতি দেয়নি। তো এই যে ঘটনাগুলো ঘটছে সেটি কিন্তু একটা বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। যদিও ইরান কতটুকু অগ্রসর হতে পারবে, তাদের যে মজুদ আছে, তাদের যে যুদ্ধের যে এখনকার যে কৌশল সেটি দিয়ে তারা কতক্ষণ লড়াই করতে পারবে সেটি নিয়ে নানা রকমের বিশ্লেষণ আছে। কিন্তু একটা বড় চিন্তার জায়গায় যে মধ্যপ্রাচ্যে একটা বড় পরিবর্তনের যুদ্ধ নিয়ে এসেছে সেটি কিন্তু বলাই যায়, এবং এটি ইরানের যেই কঠোর অবস্থান সেটির কারণেই কিন্তু হচ্ছে। তো এর মধ্যেই বিভিন্ন ধরনের বিভিন্ন তথ্য বের হতে শুরু করেছে। এই যুদ্ধে কে জয়ী হবে, কে পরাজিত হবে, কিভাবে যুদ্ধ শেষ হবে। এরই মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র যে কুর্দি গোষ্ঠী আছে তাদেরকে ডিপ্লয়েড করছে, বিদ্রোহী হিসেবে তাদেরকে ইরানে ঢুকিয়ে দিচ্ছে। সেখানে ইরানের মানুষদের সাথে যুদ্ধ করার জন্য তাদেরকে ব্যবহার করা হচ্ছে, তাদেরকে অস্ত্র দেওয়া হচ্ছে, ট্রেনিং দেওয়া হচ্ছে। অর্থাৎ স্থল যুদ্ধটা তারা প্রথমে ওইখানকার যে স্থানীয় কুর্দি জনগোষ্ঠী আছে তাদেরকে দিয়ে একটা স্থল যুদ্ধ তারা শুরু করতে চায়, এরকম একটা পরিস্থিতি। আর যদি তাদেরকে স্থল যুদ্ধ করতে হয় তাহলে কিন্তু সেটা দীর্ঘমেয়াদী হবে, সেটি কিন্তু তারাও জানে। ফলে এই যুদ্ধ নিয়ে নানা রকমের যেই স্পেকুলেশন সেগুলো কিন্তু এখন শুরু হয়েছে। একজন চীনা অধ্যাপক যিনি কানাডায় বিশ্ববিদ্যালয়ে পড়ান, তিনি 2024 সালে একটি ভবিষ্যৎবাণী করেছিলেন ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনের আগে। বলেছিলেন তিনি যে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হবে এবং ভবিষ্যতে ইরানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা যুদ্ধ হবে, একটা সংঘাত হবে। এই ভবিষ্যৎবাণী তিনি 2024 সালে করেছিলেন। তার ইউটিউব চ্যানেলে সেই বক্তব্য আছে, এবং যুদ্ধ যখন শুরু হয়েছে তখন তার সেই বক্তব্য আবার সুপার ভাইরাল হয়ে গেছে। এর চেয়েও বড় কথা, তিনি যে তিনটা ভবিষ্যৎবাণী করেছিলেন তার মধ্যে আরেকটা ভবিষ্যৎবাণী হচ্ছে ইরান এই যুদ্ধে, যুক্তরাষ্ট্রের যুদ্ধে পরাজিত হবে, ইরান জয়ী হবে, এই রকম একটা ভবিষ্যৎবাণীও করেছেন। এখন এগুলো আসলে নানা রকমের বিশ্লেষণ থেকে হয়তো বলা হয়, নানা রকমের যারা হয়তো ভূরাজনীতি পড়েন, যারা রাষ্ট্রবিজ্ঞান পড়েন, যারা ওয়ার পড়েন, ক্রিমিনোলজি পড়েন, ওয়ার ক্রিমিনোলজি বা ওয়ার ডিপ্লোমেসি পড়েন, তারা কিন্তু এগুলো নিয়ে বিশ্লেষণ করে হয়তো একটা ধারণা দিতে পারেন, সেরকম হয়। কিন্তু একেবারে এটি যে হয়ে যাবে এরকম কোনো চিন্তা করার কারণ নেই। কিন্তু এটি মানুষের চিন্তার জায়গায় একটা খোরাক যোগাচ্ছে যে এই যে ভবিষ্যৎবাণীটা তিনি একজন ভূরাজনীতি বিশ্লেষণ হিসাবে, রাজনীতির একজন শিক্ষক হিসাবে তিনি যে চীনা নাগরিক, তিনি যেই মন্তব্য করেছেন সেটির আলাদা কোনো গুরুত্ব আছে কিনা সেটিও কিন্তু এখন ভাবা হচ্ছে। তো সব মিলিয়ে আসলে এই যুদ্ধটা শেষ পর্যন্ত এখন যেই পর্যায়ে গেছে, ইরানের বড় ধরনের ক্ষতি এরই মধ্যে হয়ে গেছে। তার সবচেয়ে বড় ক্ষতি যেটি হয়েছে সেটি হচ্ছে যে গতকালকে একটি যুদ্ধজাহাজ তাদের ভারত মহাসাগরের শ্রীলঙ্কা উপকূলে ডুবিয়ে দেওয়া হয়েছে, যেখানে 187 জন নাবিকসহ ক্রু সহ ছিল। তাদের মধ্যে 32 জনকে শ্রীলঙ্কার যে নৌবাহিনী তারা উদ্ধার করতে পেরেছিল, বাকিদের আসলে মৃত্যু হয়েছে যেটি বলা হচ্ছে। এবং মার্কিন যুক্তরাষ্ট্র এটাকে একটা বড় সাফল্য হিসাবে দেখছে, এবং এটি তারা গর্ব ভরে তারা বলেছে। তো আসলে সব মিলিয়ে এই যে যুদ্ধটা সেটি যেভাবে এখন মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোকে যেভাবে টাচ করছে, ইউরোপের দেশগুলোকে যেভাবে টাচ করছে, অর্থনীতির ক্ষয়ক্ষতির হিসাব করলে, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির হিসাব করলে, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির হিসাব করলে, এগুলো কিন্তু গোটা বিশ্বের সব মানুষকেই এই যুদ্ধ টাচ করছে। ফলে এটির রাজনৈতিক যে প্রভাব, সেই প্রভাব কিন্তু ইরান এরই মধ্যে ফেলতে পেরেছে। এখন মার্কিন যুক্তরাষ্ট্র এই পরিস্থিতিগুলোকে কিভাবে মোকাবেলা করে এবং বিশ্ব অর্থনীতি, তাদের নিজেদের অর্থনীতিকে কিভাবে তারা ধরে রাখে, সেটি কিন্তু একটা বড় প্রশ্ন। এবং সেটি ধরে রাখতে না পারলে যুদ্ধের যে ক্ষতি, সেই ক্ষতি কিন্তু অনেক বড় ক্ষতি। ইরানের তো ক্ষতি হচ্ছেই, পাশাপাশি যারা এই যুদ্ধটা করছেন, আগ্রাসনটা চালাচ্ছেন, তারাও কিন্তু একেবারে ক্ষতির দিক থেকে পিছিয়ে থাকার সুযোগ নেই, আর বিশ্বের মানুষের তো সুযোগ নেই। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।